আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো কি বলছে, ডারউইনের দৃষ্টিতে জীবের সহজাত বৈশিষ্ট্য। এখন ডারউইন যিনি, যে বিজ্ঞানীটা, উনি কি করছে, বিভিন্ন ধরনের মতবাদ দিছে। ওনার মতবাদগুলো অনুযায়ী আমরা জানতে পাই যে পৃথিবীতে যোগ্যতমের জয় হয় বা প্রাকৃতিক নির্বাচন যে মতবাদ, এগুলো কিন্তু ডারউইন দিছে। সেক্ষেত্রে প্রকৃতি তাকেই নির্বাচন করে যে হচ্ছে তোমার যোগ্যতম হয়। অযোগ্যরা কখনোই পৃথিবীতে টিকে থাকতে পারে না। তারপরে প্রকৃতি নির্বাচন করার পরেও যেই জীবটা, তার হচ্ছে অভিযোজিত হওয়া লাগে বা বিবর্তনের যে কনসেপ্টগুলো, এগুলো সব কিন্তু আমরা ডারউইনের মতবাদ থেকে জানতে পাই। তাহলে উনার এরকম একটা মতবাদ যে উনার দৃষ্টিতে কি জীবের সহজাত বৈশিষ্ট্যগুলা। এখন এই যে সহজাত বৈশিষ্ট্যগুলা দেখো তোমাদের বোর্ড বইয়ে, ডারউইনের দৃষ্টিতে প্রকৃতিতে সংঘটিত সাধারণ যে সত্যসমূহ কি কি, দেখো অত্যধিক হারে বংশবৃদ্ধি, এটা হচ্ছে একটা মানে ওর মতবাদ। যেখানে ডারউইনের মতে কি বলছে, ওনার মতে অত্যধিক হারে বংশবৃদ্ধি করাই জীবের সহজাত বৈশিষ্ট্য। এর ফলে জ্যামিতিক এবং গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি বললো, এই যে সংখ্যা বৃদ্ধি করাটা, এটা কিন্তু জীবের একটা সহজাত বৈশিষ্ট্য। এর কারণে জীবের যে সংখ্যা, এটা জ্যামিতিক এবং গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। এই যে কথাগুলো সে বললো, জ্যামিতিক এবং গাণিতিক, এই দুটো ওয়ার্ডও কিন্তু মনে রাখা লাগবে। এরপরে সে আবার কি বলছে দেখো, সীমিত খাদ্য ও বাসস্থান, মানে এটা একটা বাস্তব সত্য, যেখানে পৃথিবীর যে ভূপৃষ্ঠের আয়তন, এটার যে একটা সীমাবদ্ধতা আছে। তুমি চাইলেই তো হচ্ছে পৃথিবীর আয়তন বাড়ায় ফেলতে পারবা না, বা ভূমি, জলভূমি বা স্থলভূমি, এটার আয়তন তো আমরা চাইলেই বাড়ায় ফেলতে পারবো না। এইটার উপর নির্ভর করে কিন্তু জীবের বাসস্থান আর খাদ্যাভ্যাস সীমিত। মানে যতটুকু স্থলভূমি থাকতেছে ওখানেই তোমার ঘাস বা গাছ জন্মাবে, সেক্ষেত্রে খাদ্যের যোগান অতটুকু ভিতরেই থাকবে। এটা একটা যেমন বাস্তব সত্য। তারপরে আবার অস্তিত্বের জন্য সংগ্রাম। সংগ্রাম হচ্ছে তোমার তিন ধরনের হইতে পারে, একটা আন্তঃপ্রজাতিক, অন্তঃপ্রজাতিক, আর একটা হচ্ছে প্রাকৃতিক। আন্ত বলতে ভিন্ন দুইটা প্রজাতির ভিতরে, অন্ত মানে হচ্ছে নিজের প্রজাতির ভিতরে, এবং আরেকটা হচ্ছে প্রকৃতির সাথে লড়াই, যেখানে তুমি আলো বাতাস মাটি পানির জন্য লড়াই করতেছো। তাহলে এই যে অস্তিত্বের জন্য লড়াই, আন্তঃপ্রজাতিকের ভিতর কি হয়, ধরো একটা বনে হরিণের সংখ্যা অনেক কমে গেছে, তাহলে কি হবে, হরিণের সংখ্যা যদি কমে যায়, তাহলে হরিণকে খাদ্য হিসেবে গ্রহণ করে কে, বাঘ। বাঘের সংখ্যাও তখন কমে যাবে, কারণ বাঘ খাবার পাচ্ছে না। এবং হরিণের সংখ্যা যদি কমে যায়, সেক্ষেত্রে ঘাসের সংখ্যা বা তৃণ যেগুলা, মানে হরিণ যাদেরকে খায় আর কি, উৎপাদক, ওই সংখ্যাগুলো আবার বেড়ে যাবে, কারণ তাদেরকে কেউ খাইতে পারতেছে না। এরকম একটা সম্পর্ক আমরা এই আন্তঃপ্রজাতির ভিতরে দেখতে পাচ্ছি। তাহলে ব্যাঙকে ধরো সাপ খায়। এখন ব্যাঙের সংখ্যা যদি দিন দিন কমে যাইতে থাকে, তখন কি হবে, সাপের সংখ্যাও কমে যাবে। এরকম যে লড়াইটা বা ওদের ভিতরে যে সংগ্রামটা, ব্যাঙ তো আর বসে থাকবে না যে সাপ আসো তুমি আমাকে খেয়ে ফেলো, এরকম তো না। ও দৌড়ায় চলে যেতে যাবে, সাপও আবার পিছনে ধাওয়া দিবে। এরপরে হচ্ছে তোমার যেই মানে সংগ্রামটা সম্পন্ন হবে, ওটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এরপরে নিজের প্রজাতির ভিতরে, ধরো বন্যায় যেখানে ঘাস ছিল, ঘাস সব তলায় গেল। এখন যেই হরিণরা খাবার পাচ্ছে না, মানে ওরা ওরা তো ঘাস খাবে, ঘাস পাচ্ছে না। এখন যেই হরিণটা আগে কোনো একটা উঁচু স্থলভূমি খুঁজে ওখানে ঘাসগুলা খেয়ে ফেলতে পারবে, সেই তো খাবার পাইলো, তাই না? দেখো হরিণদের ভিতরে এখন লড়াই হচ্ছে, কার আগে কে এরকম ঘাস খুঁজে পেয়ে ওটা খেয়ে ফেলতে পারতেছে। হরিণ আর হরিণের ভিতরে যেই সংগ্রামটা, এটাকে আমরা বলবো অন্তঃপ্রজাতিক। আর পরিবেশের সাথে সংগ্রাম বলতে হচ্ছে, পরিবেশ তো সবসময় তোমার অনুকূলে থাকতেছে না, মাঝে মাঝে প্রতিকূল পরিবেশের সৃষ্টি হচ্ছে, ওই সময় আমরা এই সংগ্রামটা দেখতে পাবো। তাহলে দেখো অত্যধিক হারে সংখ্যা বৃদ্ধি, এই কথাটা কিন্তু একটা সহজাত বৈশিষ্ট্য আমরা বলতে পারতেছি। তাহলে ডারউইনের দৃষ্টিতে সহজাত বৈশিষ্ট্য কি, অত্যধিক হারে বংশ বৃদ্ধি করা। অস্তিত্বের জন্য সংগ্রাম, এটাও ডারউইনের একটা মতবাদ, কিন্তু এটা সহজাত বৈশিষ্ট্যের ভিতর পড়তেছে না। তাহলে অস্তিত্বের জন্য সংগ্রামটা বাদ। নতুন প্রজাতির উৎপত্তি, এটাও সহজাত বৈশিষ্ট্য না। এবং জীবদেহে পরিবর্তন, এটা হচ্ছে অভিযোজন কনসেপ্টটা। অভিযোজনের কারণে কিন্তু কোনো একটা জীব তার ভিতরে কোনো একটা চেঞ্জ ঘটাইতে পারে। যেমন ধরো এখানে হচ্ছে এখন তুষারপাত ঘটতেছে, তুমি হচ্ছে একটা কোয়েল পাখি, তুমি এই তুষারপাতে অনেক ঠান্ডায় টিকে থাকতে পারতেছো না, তুমি কি করবা, অন্য কোনো জায়গায় শিফট হয়ে যাবা। অথবা তোমার শরীরে পালকের সংখ্যা যদি বাড়ায় ফেলো, তাহলে তোমার শীত কম লাগবে। এরকম যে চেঞ্জটা তুমি ঘটাবা টিকে থাকার জন্য, ওইটা হচ্ছে আমাদের অভিযোজন। RNA তে থাকে, RNA, এটার ফুল ফর্ম যদি আমি বলি, রাইবো নিউক্লিক অ্যাসিড। RNA এবং DNA, এই দুইটা ভিতর একই জিনিসপাতি থাকে। দেখো RNA এবং DNA, DNA হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।
এই যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড, ওদের ভিতরে আমরা সেম জিনিসপাতি দেখতে পাই। কিরকম দেখো, এরকম 5 কার্বন বিশিষ্ট একটা পেন্টোজ সুগার দেখতে পাই। দেখো তো, ওর এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা পেন্টোজ সুগার। এই সুগারের এইখানটায় কি থাকবে, নাইট্রোজেনাস বেস থাকতেছে। তাহলে একটা পেন্টোজ সুগার, একটা নাইট্রোজেন বেস। এবার এর নিচে দিয়ে আরেকটা পেন্টোজ সুগার, এরপরে এখানে আরেকটা নাইট্রোজেন বেস। এই যে পেন্টোজ সুগার নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার নাইট্রোজেন বেস, এরকম করে অনেক লম্বা একটা স্ট্রাকচার তৈরি হয়। এই যে প্রতিটা এইখানে একটা ফসফেট দিয়ে সংযুক্ত থাকে এটা, আর উপরে যেই ঘরটা আছে ওইটা আবার ফসফেট দিয়ে, অজৈব ফসফেট দ্বারা একটা একটার সাথে যুক্ত থাকতেছে। এরকম স্ট্রাকচার তৈরি হয়ে, এরকম লম্বা একটা স্ট্রাকচার তৈরি হয়ে একটা সুতা তৈরি করবে। এরকম উল্টা দিক থেকে আরেকটা লম্বা স্ট্রাকচার, দুইটা সুতা। এই দুইটা সুতাকে যদি আমি একসাথে ধরে এভাবে পেঁচায় দিই তখন কিন্তু ডিএনএ তৈরি হবে। আর একটা সুতা যদি নিজে নিজে পেঁচায় যায় তখন আরএনএ তৈরি হবে। তাহলে ভিতরে স্ট্রাকচার হচ্ছে এরকমই, একটা পেন্টোজ সুগার থাকতেছে, এই যে সুগার মানে হচ্ছে শর্করা, রাইবোজ সুগার থাকতেছে, এরপরে অজৈব ফসফেট, এই যে কালো যে অংশগুলো যুক্ত করলো একটা একটাকে, এটা হচ্ছে অজৈব ফসফেট। আর এইখানে দেখো নাইট্রোজেন বেস, এই নাইট্রোজেন বেসগুলোও থাকতেছে। তাহলে এই তিনটাই আমরা আরএনএ এর ক্ষেত্রেও দেখতে পাইতেছি, এই তিনটাই আমরা ডিএনএ এর ক্ষেত্রেও দেখতে পাইতেছি। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে নাইট্রোজেন বেসের ভিতর। এই যে দেখো, নাইট্রোজেন বেস তোমার 5 ধরনের হয়, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন আর ইউরাসিল। এর ভিতরে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এই 4টা থাকে হচ্ছে তোমার ডিএনএ এর ভিতরে। আর আরএনএতে কি থাকে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিনের পরিবর্তে এই জায়গায় থাকবে হচ্ছে শুধু ইউরাসিল। এই 4টা থাকবে হচ্ছে আরএনএতে। তাহলে এই জায়গায় হচ্ছে শুধু পার্থক্যটা। আর ডিএনএ 2টা সূত্র থাকে, আরএনএ হচ্ছে 1 সূত্রক হয়, এটা হচ্ছে পার্থক্য। তাহলে আরএনএ এর ক্ষেত্রে আমরা এই 3টাই দেখতে পাবো, ডিএনএ এর ক্ষেত্রে আমরা এই 3টাই দেখতে পাবো। কিন্তু আরএনএতে ইউরাসিল থাকে, কিন্তু ডিএনএতে থাকে থায়ামিন। ইউরাসিলের পরিবর্তে তখন থায়ামিন থাকতেছে। তাহলে এখানে আমরা 3টাই উত্তর বলতে পারতেছি। নিচে কোনটি সঠিক? তাহলে এই যে দেখো, ঘ নাম্বারটা কিন্তু এখানে আমাদের সঠিক হবে, ঘ নাম্বারটা। এরপরে চলো, একটা কি দেওয়া আছে, মা আর বাবা, ডিম্বাণু আর শুক্রাণু, তার মানে হচ্ছে গ্যামেট। ডিম্বাণু আর শুক্রাণু কিন্তু গ্যামেট, প্রজননের জন্য যে গ্যামেটগুলো, একপ্রস্থ গ্যামেট থাকতেছে। তাহলে আমরা যদি ক্রোমোজোম বিবেচনা করি, আমরা জানি ক্রোমোজোম হচ্ছে মানুষের দেহে 23 জোড়া বা 46টি থাকে, যার ভিতরে 2টা এক্স ক্রোমোজোম যদি থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে কন্যা, এবং একটা এক্স আর একটা ওয়াই থাকলে দেখতে পাই যে পুত্র। ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া বা 46টা, 23 জোড়া। এই 23 জোড়ার ভিতরে 22 জোড়া হচ্ছে আমাদের অটোজোম, যেটা দেহ গঠনে কাজ করে। অটোজোম ছেলে মেয়ে উভয়ের দেহে সেম থাকে, কিন্তু আর 1 জোড়া, এই যে 22 23 হইতে আর 1 লাগে, এই যে 1 জোড়াটা, এটাকে আমরা বলবো হচ্ছে সেক্স ক্রোমোজোম। যেই সেক্স ক্রোমোজোমটা তোমার লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। তোমার সন্তান যে আসতেছে সেটা কি পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে, এটা নির্ভর করে ওই 1 জোড়া সেক্স ক্রোমোজোমের উপরে। এই 1 জোড়া হচ্ছে এটা, হয় তোমার দেহে এটা উৎপন্ন হবে, না হলে এটা থাকবে। যদি 2টাই এক্স থাকে সেক্ষেত্রে কন্যা সন্তান জন্ম দিতে আমরা দেখব, এবং যদি একটা এক্স আর একটা ওয়াই থাকে সেক্ষেত্রে আমরা দেখব পুত্র সন্তান হইতে। এখন ডিম্বাণুর ভিতরে মায়ের কাছে 2টাই এক্স থাকবে, কারণ কি দেখো, এই যে কন্যা, মা একসময় কন্যা ছিল, সেক্ষেত্রে এক্স আর এক্স। ডিম্বাণুর ভিতরে আমরা 2টাই এক্স ক্রোমোজোম দেখতে পাবো, কিন্তু বাবার ক্ষেত্রে একটা দেখবো এক্স আর একটা দেখবো ওয়াই। এখন যখন আমরা ক্রস ঘটাইতে যাচ্ছি, এই যে বিতে হচ্ছে একটা এক্স ক্রোমোজোম আছে, আর এখানে এই এক্সটা নামলো, আবার এখান থেকে এই এক্সটা আসলো, তাহলে এই যে সন্তানটা, এই সন্তানটা আমরা কি দেখবো? কন্যা সন্তান হচ্ছে দেখবো। তারপর আবার এখান থেকে দেখো, এখানে কি আসলো? এই এক্সটা আসলো, আবার এখান থেকে এখানে কি আসলো? ওয়াই আসলো, একটা এক্স আর একটা ওয়াই। তাহলে এখানে কি দেখবো? পুত্র সন্তান হইতে দেখবো। এ হচ্ছে পুত্র সন্তান নির্দেশ করছে, আর বি এখানে তোমার এই যে ডিম্বাণুর একটা গ্যামেটকে বুঝাইছে। তাহলে চিত্র এক্স এর ক্রোমোজোমের সংখ্যা, এক্স এর ক্রোমোজোম, এখানের এক্সটাও হইতে পারে, এখানের এক্সটাও হইতে পারে, অথবা এখানের এক্সও হইতে পারে। যেখানের এক্সই বলুক সেখানে ক্রোমোজোম সংখ্যা থাকবে তোমার অর্ধেক, 23 জোড়ার অর্ধেক থাকবে। কারণ গ্যামেটে আমরা জানি মিওসিস কোষ বিভাজন ঘটে। মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। 2n সংখ্যক ক্রোমোজোম মাতৃকোষে থাকে, যেটাকে আমি অর্ধেক করতেছি, 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যায়। তাহলে 2 কাটা চলে গেলে শুধু n মানে অর্ধেক থাকতেছে। তাহলে এই যে 23 জোড়া, 23 জোড়া মানে কি? 46টি। এই 46কে তুমি ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 দুগুণা 4, 3 দুগুণা 6,
23টি ক্রোমোজোম, ওর এখানে থাকবে 23টি ক্রোমোজোম, এখানে থাকবে। তাহলে এখানে 23, এখানে 23 যখন মিলিত হবে, এই যে জাইগোটটা যখন তৈরি হবে, ওই জাইগোটের ভিতর আবার 46টা চলে আসবে। তাহলে প্রজাতির যে ধারাটা এটা কিন্তু বজায় থাকতেছে। তাহলে এক্স এর ক্রোমোজোম সংখ্যা কতটি, দেখো টি জিজ্ঞেস করছে, এই জায়গাটায় খুব খেয়াল রাখা লাগবে যে কত জোড়া জিজ্ঞেস করছে নাকি কত টি জিজ্ঞেস করছে। দেখো আমি একটু ক্লিয়ার করে এই জায়গাটায় দেখাই, দেখো কি বলছে, কত টি জিজ্ঞেস করছে। তাহলে এক্স এর ক্রোমোজোম এইখানে থাকবে 23টি, এখানে থাকবে 23টি, এই 23 মিলে এখানে ক্রোমোজোম হবে 46টা। কি জন্য 46টা হওয়া দরকার? কারণ মায়ের বডিতে প্রতিটা কোষে 46টা ক্রোমোজোম আছে, বাবার বডিতেও প্রতিটা কোষে 46টি, এই সব কিন্তু আমি টি এর হিসাব দেখাচ্ছি, 46টি হিসাব ক্রোমোজোম আছে। তাহলে এই যে নতুন যে বাবুটা তৈরি হইলো, নতুন জাইগোটটার ভিতরেও আমরা এই বাবা মায়ের সমান ক্রোমোজোম পাইলাম। তাহলে এটা মানুষের বাবু হিসেবেই হচ্ছে আমরা মানে আখ্যায়িত করতে পারবো। কারণ ক্রোমোজোম সংখ্যা যদি এলোমেলো হয় সেক্ষেত্রে প্রজাতি ভিন্ন হয়ে যায়। মানুষের প্রজাতি হওয়ার জন্য তোমার 46টা ক্রোমোজোমই থাকা লাগবে। এই জন্য এই এক্স এ কয়টা আছে? 23টা। আমাদেরকে টি হিসাব জিজ্ঞেস করছে, তাহলে এখানে হবে 23টি। ভুলে আবার 46টি দাগায় দিও না, 23 জোড়া 46টি, তাহলে এক্স ক্রোমোজোমে থাকতেছে 23টি। আর 22টি কি? 22টি বা 22 জোড়া, 22 জোড়া আমরা দেখতে পাবো অটোজোমের ক্ষেত্রে। এই জায়গাটা খেয়াল রাখা লাগবে। এরপরে আসো, উদ্দীপকে এ এবং বি তে কোন ধরনের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম থাকতেছে। আচ্ছা, আমরা যখন এটা ফুলফিল করছিলাম তখন এখানে কি কি ছিল দেখো তো। এ তার মানে এই জায়গাটা, এখানে আমাদের কি আসছিল, মায়ের কাছে দুইটাই এক্স ক্রোমোজোম থাকবে, কারণ মায়েদের দেহে এক্স দুইটাই এক্স থাকে, আর বাবার দেহে একটা এক্স আর একটা থাকতেছে ওয়াই। এখন যখন আমি ক্রস ঘটাইছিলাম এখানে কি আসছিল, দুইটাই এক্স, তার মানে কন্যা সন্তান, আর এখানে কি আসছিল, একটা এক্স আর একটা ওয়াই, তার মানে পুত্র সন্তান। তাহলে এই যে এই জায়গাটা, এর জায়গাটা আমরা কি পাবো, এক্স ওয়াই। তাহলে এই দুইটা অপশন আমি খুব সহজেই কাটা দিয়ে দিতে পারতেছি। এখন আমার বিটা দেখা লাগবে, বি এ কি আছে, বি এ আছে এক্স, যেটা এখানে আছে ওয়াই, তাহলে এই অপশনটা বাদ। এই যে এক্স ওয়াই হচ্ছে এ আর এক্স হচ্ছে বি, তাহলে আমরা বুঝতে পারলাম ক নাম্বারটা হচ্ছে এখানে অপশন। তাহলে দেখো সহজ কথাবার্তা, আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।